অন্তত 15 লাখ মানুষ সময় মতো পাচ্ছেন না দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। ভোগান্তিতে গ্রহীতারা। হাসপাতালে টিকা শেষ হয়ে গেলেও মোবাইলে টিকা দেওয়ার মেসেজ পাচ্ছেন অনেকে। আগাম জামিন বন্ধ থাকায় হয়রানির শিকার বিচার প্রার্থীরা। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। সীমিত পরিসরে চালুর দাবি আইনজীবীদের। করোনার ঝুঁকি বাড়ার শঙ্কা আদালতের। 5 ঘন্টা সচিবালয়ে আটকে রেখে পুলিশে দেওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা। রাতভর গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, আজ তোলা হবে আদালতে। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। অন্তত 15 লাখ মানুষ পাচ্ছেন না দ্বিতীয় ডোজের টিকা। তবে আশার কথা হলো ওই 15 লাখ মানুষকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিতে চায় সরকার। যদিও এখন পর্যন্ত সেই টিকার কোথা থেকে পাওয়া যাবে সেটি নিশ্চিত নয়। এদিকে দ্বিতীয় ডোজ টিকা নিতে এসে এখন ভোগান্তিতেই পড়ছেন গ্রহীতারা। কোনো হাসপাতালে টিকা শেষ হয়ে গেলেও অনেকে মোবাইলে ওই হাসপাতালেই টিকা নেয়ার মেসেজ পাচ্ছেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ষাটোর্ধ্ব মাহতাবুদ্দিন। টিকার কার্ড অনুযায়ী তার দ্বিতীয় ডোজ টিকা নেবার কথা ছিল রোববার। সে মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরপর দুদিন এসে তিনি দেখে নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ডেট অনুযায়ী আসছি টিকা দেওয়ার জন্য, দ্বিতীয় ডোজ আইসা দেখে এটা বন্ধ। তবে তিনি মোবাইলে টিকা নেবার কোনো মেসেজ পাননি। যদিও মেসেজ পেয়ে একই হাসপাতালে টিকা নিতে এসে সোমবারও ফিরে গেছেন অনেকে। ওনারা বললেন আগামীকাল থেকে আর কি টিকা দেওয়া হবে, আজকে টিকা দেবে না, আজকে বন্ধ আছে। রবিবার এখানে সকাল থেকে ওয়েট করলাম 9:30 পর্যন্ত। তারা বললো যে কোনো কিছু নেই। আপনারা দেখছেন ওখানে একটা নোটিশ টাঙানো আছে, বাট ফার্দার কোনো ক্লারিফিকেশন আমাদেরকে করতে পারেনি। তবে হাসপাতালের পরিচালক বলছেন আপাতত টিকা শেষ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী আবারও টিকা দেওয়া শুরু করবেন তারা। যেহেতু আমাদের স্টকে নাই, আমরা আশা করছি অন্য কোনো দেশ থেকে আনার ব্যাপারে সরকার তৎপরতা চালাচ্ছে। আমরা আশা করি আমরা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজই দিতে পারবো। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় 59 লাখ মানুষ। এদের মধ্যে 38 লাখ দ্বিতীয় ডোজও পেয়েছেন। তবে বাকি 21 লাখ মানুষ অপেক্ষমান থাকলেও টিকা আছে মাত্র 5 লাখ ডোজ। যেহেতু আমাদের কাছে ভ্যাকসিনের মজুদ কম, নতুন করে আমরা যখন আশা করছি আমরা পাবো, তখন যেটুকুন বাকি আছে তাদেরকে আমরা দ্বিতীয় ডোজ দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার নতুন করে ভ্যাকসিনের চালান না হয়, ততক্ষণ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা থেকে। ওদিকে চীনের উপহারের 5 লাখ ডোজ চাইলেই সাধারণ জনগণকে দেওয়া যাবে না। শুরুর দিকে 1 মাস পর, কিন্তু 2 মাসের মধ্যে, পরবর্তীতে 2 মাসের পরে, কিন্তু 3 মাসের মাঝের কথা বলা হলেও অধিদপ্তর এখন বলছে 4 মাসের মধ্যে টিকা নেওয়া যাবে। 12 থেকে 16 সপ্তাহ পর্যন্ত আমরা দিতেই। এরপরেই মনে গেলে স্যার কি হবে সেটি কিন্তু এখনই বলে দেওয়া যাবে না, কারণ এইটি যারা অরিজিনেটর কোম্পানি যারা তৈরি করছেন তারা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখছেন। ঈদের পর রোববার থেকে শুরু হয় টিকা কার্যক্রম। অধিদপ্তর আরও বলছে যে পরিমাণ টিকা আছে তা দিয়ে চলা সম্ভব সর্বোচ্চ 1 সপ্তাহ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আগাম এবং আত্মসমর্পণ করে জামিন নেয়ার বিধান বন্ধ থাকায় হয়রানির শিকার অনেক বিচার প্রার্থী। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তাই সীমিত পরিসরে এই বিধান চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বলছে আগাম জামিন চালু হলে ভিড় বাড়বে করোনার ঝুঁকিও। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও চালুর কথা জানানো হয়। আফজাল হোসেনের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে আদালতে লোক সমাগম এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ আগাম জামিন। এমনকি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সুযোগও নেই। সেই কারণে নতুন মামলায় যারা আসামি হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। আইনজীবীরা বলছেন ঝুঁকি থাকলেও সীমিত পরিসরে আগাম জামিনের বিধান চালু হওয়া উচিত। মানুষ কিন্তু অনেক মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং ফেরারি জীবনযাপন করছে। সাধারণ বিচার প্রার্থীদের হয়রানির রোধে এবং তাদের মৌলিক মানবাধিকার এবং মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে কিন্তু আগাম জামিনের বিষয়টি মহামান্য উচ্চ আদালতে থাকা দরকার। ব্যক্তিগত উপস্থিতি করে নয়, সেটা ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতির মাধ্যমেই করে সেরকম একটা সুযোগ যদি করা যায়, সেটা আমার মনে হয় যে বিচার প্রার্থীদের জন্য অনেকটা উপকার হবে। এ নিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদনও করেছেন আইনজীবীরা। কিন্তু বিচারক, বিচার প্রার্থী, কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এখন যেহেতু করোনায় মৃত্যুর সংখ্যা কমে গেছে এবং আক্রান্তের সংখ্যাও কমে গেছে, আমি মনে করি এখন আদালত খুলে দেওয়া। আমি মনে করি এই ভোগান্তিটা ফর দ্য টাইম বিং ক্ষণিকের জন্য, কোর্ট যদি নর্মাল হয়ে যায় আবার আগের মতো শুরু হবে।
বর্তমানে দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে জরুরি মামলার শুনানি হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। আজ আদালতে তোলা হবে তাকে। গতকাল সচিবালয়ে 5 ঘন্টা আটকে রেখে রোজিনা ইসলামকে পুলিশে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করায় পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে। এই ঘটনায় থানার সামনে রাতভর বিক্ষোভ করেন বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার খবরে বিক্ষোভে ফেটে পড়েন শাহবাগ থানার সামনে অপেক্ষমান সাংবাদিকরা। এ সময় স্লোগান আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো থানা এলাকা। সোমবার দুপুরে এক সোর্সের কাছ থেকে কিছু কাগজ সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। এ সময় স্বাস্থ্য সচিবের একান্ত সচিব তার কক্ষে না থাকায় প্রথমে ঢুকতে না চাইলেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধে কক্ষে প্রবেশ করেন রোজিনা ইসলাম। রুমে প্রবেশ করে একটি পত্রিকা পড়তে শুরু করলে হঠাৎ করেই মন্ত্রণালয়ের 7 থেকে 8 জন কর্মী রোজিনা ইসলামের ব্যাগ ছিনিয়ে নিয়ে কিছু কাগজপত্র ব্যাগে ঢুকিয়ে দেয়। তার মোবাইল ছিনিয়ে তাকে হেনস্থা করা হয়। রোজিনাকে আটকে রাখার খবর এবং ছবি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সদস্য এসে বললেন যে উনি আবার সেন্সলেস হয়ে গিয়েছেন। তখন তার পেছন পেছন আমরা কয়েকজন ভিতরে যাই, খুব পুলিশের বাধা সত্ত্বেও, এবং যে দেখি যে উনি মাটিতে পড়ে আছেন। 8:30 থেকে 9:45 সময় তাকে বের করা হয়। এই সময়টুকু পুরোটাই তিনি ওই রুমের মধ্যে ছিলেন এবং গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার ছিল সীমিত। পরে রাত 8:30টার দিকে শাহবাগ থানা পুলিশের হাতে রোজিনা ইসলামকে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর তাকে নিয়ে আসা হয় শাহবাগ থানায়। রাত 12টার দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 16, তারিখ 17/5/2021। বিভিন্ন সময়ে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তার সোর্সের কাছে সে কিছু ডকুমেন্টস আনার জন্য যায়। কনস্টেবল মিজান কিশোরগঞ্জে সে আমার আপুর সাথে খুব মিসবিহেভ করছে এবং তাকে গায়ে হাত দিতে চাইছে, তার মোবাইল নিয়ে নিচ্ছে। এখন তারা মিথ্যা অপপ্রচার করতেছে। তারা আমার বোনের ব্যাগের ভিতরে কিছু কাগজ ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে এগুলো আপনিই করছেন। গলা চেপে ধরেছে, তাকে ফেলে দিয়েছে, ঠিক আছে। তার ব্যাগ যখন ছুটাই নিয়েছে তখন তার হাত মোচড় দিয়েছে, এখানে লাল হয়ে আছে, এখানে লাল হয়ে আছে। মামলা কি আপনারা করবেন? আমরা তো করবো অবশ্যই। তার ব্যাগের ভিতর কত কিছু ছিল, টাকা পয়সা ফেলে দিয়েছে পাক্কা বেড়ে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ ও পত্রিকাটির সহযোগী সম্পাদক আনিসুল হক। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ছিল না কোনো আইনজীবী। নানা রকমের অ্যাক্ট হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, নানা রকম অ্যাক্ট হয়েছে। সাংবাদিকদের জায়গা পরিসর কমে আসছে, স্বাধীন সাংবাদিকতা করার জায়গাটা অনেক কমে এসেছে। স্বাস্থ্যখাত নিয়েও তার সম্প্রতি কতগুলো রিপোর্ট সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে। রোজিনার অবিলম্বে মুক্তি চাই। আমরা আইনের পথে যাব, আমরা আদালতে যাব এবং আদালতে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। রাতে থানায় আসেন বিএনপিপন্থী আইনজীবী ও দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, এই ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে স্থাপন করলো নেতিবাচক দৃষ্টান্ত। আমি মনে করি এটা সিম্পল হয়রানিমূলক। সাংবাদিকরা যেন অবাধ তথ্য প্রবাহ না করতে পারে। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। এটা কিন্তু রোজিনা ইসলামকে বলা হচ্ছে না, এটা পুরো সাংবাদিক সমাজকে বলা হচ্ছে। এটা আমাদের উপরে একটা বড় থ্রেট। আমাদের যদি কঠিন পথে ঠেলে দেওয়া হয়, আমরা কঠিন পথে যাব। আমরা রোজিনার সাথে কারাবরণ করব। সাম্প্রতিক সময়ে সাংবাদিক রোজিনা ইসলামের প্রকাশিত নানা প্রতিবেদনে উঠে আসে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও দুর্নীতি, যা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দিন আর কেউ বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে পারবে না। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, 17ই মে অনেক ঝড় ঝাপটা মাথায় নিয়েই তাকে দেশে ফিরতে হয়েছিল। অনেক ঝড় ঝাপটা, অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আর আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। আমি যখন বাবা মা ভাই বোন সব হারিয়ে দেশে এসেছি, গ্রামে গঞ্জে যেখানে গেছি
সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ, দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। তো আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও অন্তত 10 বছর নেতৃত্বে থাকার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন 1981 সালে শেখ হাসিনা দেশে না ফিরলে বাংলাদেশ এতদিনে আইএসআই এর পরামর্শে পরিচালিত হতো। সোমবার বিকেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এমন কথাই বলেন নেতারা। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাজনীতির হাত থেকে বাঁচাতেও শেখ হাসিনার কোনো বিকল্প দেখছেন না কেন্দ্রীয় নেতারা। 75 থেকে 81 সাল কোন দেশে, এই দেশে কোনো গণতন্ত্র ছিল না। হেফাজতে ইসলামী বুঝতে পারছে যে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আর কোনো বাহাদুরি নাই, এখন সেটা হারে হারে টের পাচ্ছে যে কি ভুলটা না করছি। জিয়াউর রহমানের হত্যার তিনি প্রথম প্রতিবাদ করলেন আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি 81 সালের 17 মে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতেন, হয়তো বাংলাদেশ নামে একটা দেশ থাকতো, আইএসআই এর ডেসক্রিপশন অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হতো। যারা সাম্প্রদায়িক শক্তির জাগরণ ঘটিয়ে যারা রাজনৈতিক ফায়দা লড়তে চায়, সেই অপশক্তি অপরাজনীতিবিদদের হাতে কি আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে পারি? আরো অন্তত 10টি বছর, অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি হিসাবে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2064 থেকে $2227 উন্নীত হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিনে এটি হচ্ছে জাতির জন্য একটি সুখবর। খুনি জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার আমরা চাই। আজকে এই 17 মে আওয়ামী পরিবারের একটা সদস্য বেঁচে থাকতে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না। নির্দিষ্ট টিকার প্রতি নির্ভরশীলতায় দেশে টিকাদান কার্যক্রমের লেজে গোবরে অবস্থা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা যাচাই, কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরুটা ছিল ঈর্ষণীয়। 3 মাস বাদে অবস্থা অনেকটাই বেসামাল। হাতে আছে অক্সফোর্ডের মাত্র কয়েক লাখ ডোজ, চীন থেকে সিনোফার্মের টিকার মজুদ 5 লাখ ডোজ। এছাড়া স্পুটনিক ভি আর ফাইজারের টিকা আসার অপেক্ষায় বাংলাদেশ, যদিও তা কি পরিমাণ মিলবে সেটিও অনিশ্চিত। আর সবচেয়ে বড় চিন্তা অক্সফোর্ডের টিকার অনিশ্চয়তা। পুরো বিষয়টা নিয়ে হতাশা বিশেষজ্ঞদের মাঝে। একটি নির্দিষ্ট উৎসের উপর নির্ভরশীল থাকায় এবং সেটার উপর অনেক বেশি আস্থা করার কারণে বিকল্প উৎসের অনুসন্ধানটা যথেষ্ট মাত্রায় করা হয়নি। এই মুহূর্তে টিকা পেতে উৎপাদন বা রিফিল করার কথা ভাবছে ওষুধ প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্ত নিতে হলে ভাবতে হবে বারবার। টিকা উৎপাদন শুরু করলে তো শুরুই করলেন, আপনি যদি ফিল ফিনিশে যান, আপনি যদি আজকে শুরু করেন, আপনি 1 মাস পরে থেকেই টিকা হাতে পাবেন। আর যদি আপনি ফুল প্রসিডিউরে যান, তাহলে আপনি যদি আজকে মে মাসে শুরু করেন, আপনি 3 মাস পরেই আপনি টিকা পেতে শুরু করবেন। অতএব এখানে কিন্তু ওই তৈরিটাই কিন্তু ভেবেচিন্তে ভাবিয়া করিও কাজ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এছাড়া তৃতীয় ধাপে আছে এমন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সম্ভব হলে ট্রায়ালে অংশ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলায় মোখলেসুর রহমান নামে পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তরিকুল ইসলামের প্রতিবেদন। নির্যাতিতার অভিযোগ, গত 4 মে ভারত থেকে দেশে ফিরে খুলনা পিটিআই সেন্টারে 14 দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এ সময় সেখানে দায়িত্ব পালন করা খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এএসআই মোখলেসুর রহমানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 10 দিনের মাথায় গত 14 মে মেয়েটিকে ধর্ষণ করে ওই পুলিশ সদস্য। এ ঘটনায় নির্যাতিত তরুণী বাদী হয়ে অভিযুক্ত মোখলেসুর রহমানের বিরুদ্ধে সোমবার খুলনা সদর থানায় মামলা করেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় মামলা হবে, সেটা ইনকোয়ারি পরে পানিশমেন্টের ব্যবস্থা। আর রেগুলার কেস যেটা হচ্ছে ফৌজদারি আইনে, সেটা মামলা চলমান আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্যাতিতাকে আইনি সহায়তার কথা জানিয়েছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনায় অবশ্যই মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নির্যাতিত মেয়েটির পাশে থাকবে এবং তাকে সর্বতোভাবে আইনগত সহযোগিতা দিবে। নির্যাতিত তরুণী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। যশোরে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে ভারত ফেরত এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত আরও 4 জনের করোনা পজিটিভ এসেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 14 দিন কোয়ারেন্টাইন শেষে বাড়িতে যাওয়ার পর ভারত ফেরত দম্পতির শরীরে করোনা শনাক্ত হয়। তাদের ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। বাসাতেও আইসোলেশনে ছিলেন, তেমন কারোর সাথে ইভেন ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ওনাদের কন্ট্যাক্ট হয়নি। হাসপাতাল আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, ওনারা এখন হাসপাতালে আসেন। সোমবার দুপুরে ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা 80 জনের নমুনা পরীক্ষা করা হলে 4 জনের ফলাফল পজিটিভ আসে। জেলা প্রশাসক জানান, গত 3 ও 4 মে বেনাপোল সীমান্ত দিয়ে আসা 167 জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়। মেয়াদ শেষে পুনরায় নমুনা পরীক্ষায় 4 জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া নেগেটিভ ফলাফলের কারণে ছাড়পত্র দেওয়া হয় 23 জনকে। কোভিড টেস্ট করার পরে 2 জনকে পজিটিভ পাওয়া গেছে, আর অন্য গ্রুপ থেকে আরও 2 জনকে পজিটিভ পাওয়া গেছে। তো আজকে আমাদের 23 জন যাদের 14 দিন অতিবাহিত হয়েছে এবং করোনা নেগেটিভ হয়েছে, তাদেরকে আমরা আজকে এখান থেকে অবমুক্ত করলাম। দূতাবাস থেকে ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 3 জন নারী সহ 11 জন বাংলাদেশি দেশে ফেরেন। ভারত থেকে আসা এই 11 জনকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে রাখা হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখ মানুষের ঢল নামে। সোমবার সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে যাত্রী চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোট বড় যানবাহন আর যাত্রী চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে। সরকার যে জন্য করতেছে, কিন্তু তার চেয়ে তো বেশি সমস্যা হইতেছে। আর এখানে মোটরসাইকেল ভাড়া নিতেছে 50 টাকা করে আলাদা, নেওয়ার পরে আবার ফেরি ভাড়া 25 টাকা নিতেছে। এরকম পরিস্থিতিতে ভাই খুবই কষ্ট। তারপরে কর্মসংস্থানে যাচ্ছি, 500 টাকার ভাড়া দেওয়া হইতেছে 1000-1200 টাকা এরকম দিয়ে পর্যন্ত আসা হয়েছে। তারপর আরো সামনের পত্র রয়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে পুলিশের। পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছি, যাতে কোথাও কোনো ধরনের সিচুয়েশন তৈরি না হয়, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে লকডাউন উপেক্ষা করে ভোলা লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। অন্যদিকে মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞা না মেনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার থেকে গাড়িতে ওই হেমাদপুর পর্যন্ত, হেমাদপুর থেকে আবার এই যে ব্রিজ পার হয়ে এখন মিরপুরে যাব। বাসে ভাড়া নিচ্ছে 1200, এমনি স্বাভাবিক ভাড়া 350-400 টাকা। ভেঙে ভেঙে যাওয়া যে কি কষ্ট, এটা শুধু যাত্রী সাধারণই বুঝতে পারতেছে, কারণ এখান থেকে মনে হয় 5টা বাস চেঞ্জ করছি। পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই। সাদিয়া আফরিন, সময় সংবাদ। পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়ে ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, মটসি, পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রোডে কিন্তু আজও মানুষ আসলে এই পথ দিয়ে কর্মস্থলে ফিরছে। সেই ক্ষেত্রে এটা এখন সকাল থাকা, এটা আসলে যাত্রীর সংখ্যা কম রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেইটা যাত্রীর সংখ্যা বাড়ছে। তো আসলে সকালের দিকটা দেখছি আজকে কিন্তু মেঘমুক্ত একটি আকাশ দেখা যাচ্ছে এবং সূর্যের দেখা মিলেছে, এবং সকালেই বলে দেয় কি সারাদিনের অবস্থা
কেমন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষেরও কিন্তু ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে ফেরিটা এটা পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছে এবং দৌলতদিয়া গ্রাম থেকে চলে আসে, প্রত্যেকটা ফেরিতে কিন্তু তুলনামূলকভাবে এটা আসলে সময় গ্রহণের সাথে সাথে যানবাহন এবং যাত্রী সংখ্যা বাড়ছে কর্মমুখী মানুষের। সেই ক্ষেত্রে কিন্তু আসলে গত রাত্রেও কিন্তু রাতভর লোকের আসলে ভিড় ছিল, বলা চলে ঢল ছিল, তো ওটা গতকালও ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এখন যে পাটুরিয়া দৌলতদিয়া নোটে এবং আরিচা কাজিরহাট নোটের সবকটি ফেরি চলাচল করছে। ঘাট কর্তৃপক্ষ যতটুকু আমাকে জানিয়েছে যে তারা কিন্তু এই যে ঈদের যে ছুটি তা কিন্তু না কাটিয়েই কিন্তু তারা অবিরাম কিন্তু তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে বিআইডব্লিউটিসি এবং টিএর যারা কর্তৃপক্ষ রয়েছে। যদি বলি আসলে এই যে লকডাউন চলছে এর মুহূর্তে যে আসলে এই যে গাদাগাদি করে লোকজন পার হচ্ছে যথারীতি প্রত্যেক দিনই আমরা দেখছি। সেই ক্ষেত্রে দেখভালের জন্য যে প্রশাসন থাকার কথা বা ভ্রাম্যমাণ আদালত, তাদের কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু ভাইরাস সংক্রমণের আশঙ্কা কিন্তু ঘাট এলাকাতে থেকেই যাচ্ছে। তার অন্যদিকে কিন্তু যদি বলি এই যে যারা বিআইডব্লিউটিএ এবং টিসির কর্মকর্তা কর্মচারী রয়েছে পাটুরিয়া ঘাট এলাকাতেই কিন্তু এবং আরিচা কাজিরহাট মিলে 5 শতাধিক কিন্তু কর্মকর্তা কর্মচারী রয়েছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু এইটা স্বাস্থ্যবিধি মানার উদাসীনতাটা লক্ষ্য করা গিয়েছে, কেউ কিন্তু তা মানছে না, অর্থাৎ মাস্কই তারা ব্যবহার করছে না। অন্যদিকে যদি আমি বলি যেটা অনেকেই যারা যাত্রী রয়েছে, যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আমাদের কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু ছোট যানবাহনে, বিশেষ করে পিক আপ, প্রাইভেট কার এবং ট্রাকেও তাদের যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কিন্তু দাবি রয়েছে যে যদি গণপরিবহন আসলে চালু করে দেওয়া হতো তাহলে এত গাদাগাদির সংখ্যা মহাসড়কে দেখা দিত না, এবং তারাও কিন্তু আসলে আশঙ্কাটা কম থাকতো ভাইরাস সংক্রমণের। অন্যদিকে কিন্তু এই যে ঘাট এলাকাতে সকালেই কিন্তু আমরা দেখছি যে আসলে ছোট যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার, জিপ, অটোরিকশা, ট্রাক, এগুলো কিন্তু আসলে তারা চলে আসে। এবং আমরা ঈদের পর থেকেই দেখছি যে আন্তঃজেলা বা জেলার যে যানবাহনগুলো সেগুলো কিন্তু আসলে 4-5 গুণ ভাড়া নিয়ে কিন্তু তারা এই জায়গাটা থেকে যাত্রী নিয়ে একদম গাবতলী পর্যন্ত যাচ্ছে। তবে এটাকে দেখভালের মতো যে আসলে যারা রয়েছে অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত বা এরা কিন্তু কোনো কাজই করছে না বা তাদেরকে দেখা যাচ্ছে না, বা এই যে ভাড়া নিয়ন্ত্রণের জন্য যারা কাজ করবে এটাও কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছে এখানকার যারা যাত্রী রয়েছে, যারা কর্মস্থলে ফিরছে। তবে যদি বলি আমি যে ঢাকা থেকে যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে আসলে যাচ্ছে এই সংখ্যাটা খুবই কম রয়েছে। তবে সকালের দিকটা যদি কম থাকে, তবে গতকাল দেখছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ওই যাত্রী সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে সেটা তুলনামূলকভাবে কর্মস্থলে ফেরা মানুষের তুলনায় খুবই কম রয়েছে। তবে যারা ঈদের শেষে ছুটিতে আসলে কর্মস্থলে ফিরছে তাদের মুখে কিন্তু আসলে আনন্দের একটি ছোঁয়া লক্ষ্য করা গিয়েছে, কিন্তু তাদের মধ্যে দুঃখেরও একটা ছোঁয়া রয়েছে, কারণ তারা স্বজনদের সাথে ঈদ করে তারা কর্মস্থলে ফিরছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে মোটরসি পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। লকডাউনে বন্ধই থাকছে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন, তাই ফিরতি যাত্রায় সেই ঝুঁকি আর ভোগান্তি নিয়ে ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষকে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে গোটা বিষয়। এদিকে দেশে করোনা ভ্যাকসিনের মজুদ দিয়ে চলবে আর মাত্র 1 সপ্তাহ। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, 25 মে থেকে চীনের টিকার প্রয়োগ শুরু হবে। 14 এপ্রিল থেকে টানা লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে ঠেকাতে বন্ধই থাকে দূরপাল্লার যান। এরপরও ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। গাদাগাদি করে বেশি ভাড়া দিয়ে তারা গেছেন ঈদ করতে। বেড়েছে তাই সংক্রমণের সংখ্যা। একই চিত্র এখন ঢাকা ফেরার সময়।
অনেকের ধারণা ছিল ভিড় এড়াতে দূরপাল্লার যান চলাচলের ঘোষণা দেবে সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশ করা হয় লকডাউন চলাকালে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়ে আলোচনার পর সচিব জানান, চলমান লকডাউনের শর্ত অপরিবর্তিত থাকবে। বিবেচনা করা হচ্ছে ভারতের পরিস্থিতি। ইন্ডিয়ার অবস্থাটাও একটু দেখতে হবে। ইন্ডিয়ার অ্যাকচুয়ালি আমরা এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থাটা নিয়ে। 7 দিন যাক, 7 দিন পর একটা সিনারিও আসবে, তখন দেখা যাবে। এদিকে শেষ হয়ে আসছে দেশে টিকার মজুদ, তাই আপাতত আভাস ভারতের টিকার দ্বিতীয় ডোজ সবাই পাচ্ছে না। সেকেন্ড ডোজের বিষয় আর হয়তো সপ্তাহ 10 দিন চলতে পারে। 25 বা 26 তারিখ থেকে ওনারা চীনের যে টিকাটা আসবে সেটা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে। টিকার খোঁজে হন্যে হওয়া বাংলাদেশ যোগাযোগ করছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। যেখানে পাওয়া যাবে নেওয়া হবে সেখান থেকেই। শিগগিরই সুখবর আসবে বললেও নির্দিষ্ট কোনো সময় জানাতে পারলেন না মন্ত্রী। শীঘ্রই আসবে, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। যেটা আগে পাবো, যদি 2টা পাই 2টাই নিব। দেশের কোনো প্রতিষ্ঠানকে এখনো টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মন্ত্রী আরও বলেন, সব প্রক্রিয়া শেষ করা গেলেও 4-5 মাসের আগে উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহনে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, মৌটুসী পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে কিন্তু মানুষ আবারও কর্মমুখে অর্থাৎ ঢাকায় ফিরতে শুরু করেছে। আমরা সেই খবর জানাতে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু সব ধরনের যানবাহন আসছে। বিশেষ করে আমরা দেখেছি যে যাত্রীবাহী বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু সেই বাসগুলো নির্বিঘ্নে আসলে চলাচল করছে এবং প্রতিটি বাসে আমরা দেখেছি যে গাদাগাদি করে যাত্রী রাখা হয়েছে এবং স্বাস্থ্যবিধি সেখানে কিন্তু আমরা কোনো তোয়াক্কা করতে দেখিনি এই পরিবহন সংশ্লিষ্টদের। এবং এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ বগুড়া, রাজশাহী, রংপুর, আপনার হচ্ছে গাইবান্ধা, এই বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পরিবহনগুলো আসছে এবং বেলা যত বাড়ছে এই যানবাহনের চাপও কিন্তু তত বাড়ছে। আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 27টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে এবং ঈদ যাত্রায় কিন্তু এই যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, মাইক্রো এবং প্রাইভেট কার, সেই সাথে মোটরসাইকেলে করে কিন্তু অনেকে ঢাকাতে ফিরছে। আমরা দেখেছি যে ট্রাকে অনেকটা ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে কেবিনে জেকে বিভিন্নভাবে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে যাত্রীরা ঢাকামুখী হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলের কথা যদি আপনাকে বলি, মোটরসাইকেলে কিন্তু ভাড়া করে অনেকেই সিরাজগঞ্জের এই কড্ডা থেকে কিন্তু আমরা ঢাকা যেতে দেখেছি। পাশাপাশি বগুড়া বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেই মোটরসাইকেল গুলো কিন্তু ঢাকা যাচ্ছে এবং অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে। এবং যেহেতু এই মহাসড়কের গত কয়েকদিনের কথা যদি আমাকে বলি যে বেশ কয়েকটি কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে। এবং এই যে মহাসড়কের এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ এই মহাসড়কের এইখান থেকে কিন্তু 27টি জেলার পরিবহন চলাচল করে এবং ঈদ যাত্রা শেষে কিন্তু মানুষ অনেকটা আসলে নির্বিঘ্নেই বলা যায় যে বাড়িতে ফিরতে পারছে। কারণ যানবাহনের অতিরিক্ত চাপ থাকলে কিন্তু যানজটের আমরা কোনো খবর কিন্তু আমরা এখনো পাইনি, কারণ মহাসড়কে এখনো কোনো যানজটের সৃষ্টি হয়নি। অনেকটা নির্বিঘ্নে কিন্তু এই যানবাহনগুলো পারাপার হতে পারছে। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে মহাসড়কের এই অতিরিক্ত এই যানবাহনের চাপ সামলাতে কিন্তু কড্ডা এবং হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে তারা তৎপর রয়েছে এবং অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে তারা কাজ করছে। কিন্তু এই যে সাধারণ যাত্রী কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে, কারণ আমরা বিশেষ করে দেখেছি যে এই কড্ডার মোড় এবং হাটিকুমরুল এই দুটি জায়গায় কিন্তু আসলে যাত্রীরা এসে জড়ো হচ্ছে এবং এখান থেকে তারা ঢাকাতে যাচ্ছে। এবং যাত্রীরা যেটি জানিয়েছে যে এই পরিবহনের তারা যেগুলো পরিবহনে পারাপার হচ্ছে অর্থাৎ বাস বলি বা মাইক্রো কার এবং মোটরসাইকেল যেটাতে যাইতে গেল সব ক্ষেত্রে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছে। তারা বলছে যে প্রতিটি বাসেই
বা ট্রাকে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া তাদের গুনতে হচ্ছে। এবং পরিবহন সংশ্লিষ্টরা যেটি জানিয়েছে যে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে দীর্ঘদিন লকডাউনের কারণে কিন্তু সব ধরনের বাস বন্ধ ছিল, তারা যে কারণেই অনেকটা বাধ্য হয়ে এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু তারা এই বাসগুলো চলাচল করছে। এবং উত্তরবঙ্গের প্রায় অনেকগুলো জেলা থেকে আমরা দেখেছি যে বাসগুলো কিন্তু চলাচল করছে, কিন্তু এই বাসগুলোতে স্বাস্থ্যবিধির আমরা কিন্তু আসলে কোনো তৎপরতা দেখিনি। প্রতিটি বাসেই গাদাগাদি করে এবং অতিরিক্ত যাত্রী ওঠানো হয়েছে এবং অনেকটা নির্বিঘ্নে এই বাসগুলো কিন্তু আসলে পারাপার হচ্ছে। এবং পরিবহন সংশ্লিষ্টরা যেটি বলছে যে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এবং তাদের যে বিভিন্ন দীর্ঘদিন লকডাউনের কারণে বন্ধ থাকা সেই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু তারা সরকারি আইন বা নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু তারা বাধ্য হয়ে এই যাত্রীবাহী বাসগুলো চালাচ্ছেন। কিন্তু যাত্রীরা বরাবরই আমাদের কাছে অভিযোগ করেছেন যে প্রতিটি বাসে কিন্তু 2 গুণ অথবা 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া তারা অভিযোগ করেছেন। তো এই ছিল কর্মস্থলে ফেরার অর্থাৎ ঢাকামুখী মানুষের সর্বশেষ খবর। মৌটুসী। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। গাইবান্ধার সাদুল্লাপুরে এক দিনমজুরকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। শুধু নির্যাতনই নয়, হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে প্রভাবশালী পরিবারটি। পুলিশ ও অভিযুক্ত পরিবারের দাবি, মারধরের ঘটনা সত্য নয়। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সাদুল্লাপুরের পূর্ব দামোদরপুরের দিনমজুর ছকু মিয়ার ছেলে মোজাম্মেল প্রতিবেশী 8ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে নিয়ে পালিয়ে যায় শনিবার সন্ধ্যায়। মেয়ের খোঁজ পেতে ওই রাতেই ছেলের বাবাকে ধরে নিয়ে বেদম মারপিট করে প্রতিবেশী রঞ্জু ও তার 6 ভাই। এমন অভিযোগ নির্যাতিত ছকু মিয়ার। 7টা থেকে ভোর 7টা সকাল 7টা পর্যন্ত আমাকে মারধর করছে, হাত পায়ে দড়ি লাগে, দাঁতে ঘুতিয়ে দিচ্ছে, হয়তো মাথা চুল ধরে মারছে, এগুলো দিয়ে ডাঙ্গাছে। রোববার স্থানীয় এক সংবাদকর্মী 999-এ জানালে পুলিশ নির্যাতিতকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে নির্যাতিত এবং উদ্ধারকারী সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। তবে নির্যাতিত ছকু মিয়ার ভাই তাকে মারপিট করে বলে স্বীকারোক্তি অভিযুক্তদের। তখন ভাগী গোষ্ঠী বসা হয়েছে, তখন তো যে অপরাধী সে শাসন হবেই, কম বেশি হবি। আমরা ছকুকে কোনো মারপিট করি নাই, তার বড় ভাই এবং তার ভাইস্তারাই চত্থাপত দিছে, আমরা তাদের সাথে ছিলাম। এটা নিয়ে আমি যখন রিপোর্ট করি তখন তারা আমার নামে এই অভিযোগগুলো তুলতেছে যে আমি এই অপহরণের সঙ্গে জড়িত এবং আমি তাদের কাছে বিভিন্ন ধরনের চাঁদা দাবি করছি। পুলিশ জানায় অভিযোগের সত্যতা যাচাই ও নিখোঁজ কিশোর কিশোরীকে উদ্ধারের চেষ্টা করছেন তারা। তো এক পর্যায়ে ওরা ভাইদের মধ্যে উত্তেজনাবশত তারা হয়তো তাকে শাসন গর্জন করে। আসলে হাত পা ভাঙ্গা বলেন, দাঁত ভাঙ্গা বলেন, এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটে নাই। আর মেয়ের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করতেছি, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নির্যাতনের শিকার ছকু মিয়ার পক্ষ থেকে থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও দাবি পুলিশের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের দেয়া প্রণোদনের কয়েক কোটি টাকা প্রাণী সম্পদ অধিদপ্তর কাদেরকে দিয়েছে তার হদিস পাওয়া যাচ্ছে না। প্রান্তিক খামারিরা ওই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলারকান্দি গ্রামের আক্তারুজ্জামান ও নাজমা বেগম দম্পতি 20 বছর ধরে বাড়িতে খামার করে গবাদি পশু পালন করেন তারা। ব্যাংক ঋণ নিয়ে 12টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। এতে ক্ষুব্ধ তারা। আমরা যে গরিব মানুষ গরু পালি, কিন্তু এই টাকাটা যে পাইলাম না, এই টাকার হিসাব কই। শুধু আক্তারুজ্জামান ও নাজমা দম্পতি নন, তার মতো ওই এলাকার মোশাররফ ব্যাপারী, রিপন হাওলাদার, মোস্তফা খানের একই অবস্থা। করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7 কোটি 42 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রান্তিক খামারিদের অভিযোগ, প্রকৃত খামারিদের বাদ দিয়ে অসাধু কর্মকর্তাদের পছন্দের কয়েকজন খামারিকে কিছু টাকা দেওয়া হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আর্থিক সহযোগিতার দাবি জানান খামারিরা। করোনার সময় কিছু টাকা পাই নাই, পাইলে আমার উপকার হইতো। যদি সরকার আমাদের একটু স্বইচ্ছায় তাকাইতো, এই দুর্নীতির বিরুদ্ধে তাকাইতো,
তাহলে আমরা একটু উপকৃত হইতাম। কোন কোন খামারি প্রণোদনার এই অর্থ পেয়েছেন তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া মেলেনি। অবশ্য শীঘ্রই খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। কর্মকর্তা এটা করতেই পারে না, কিন্তু তারপরেও যদি করে থাকে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব। ডেইরি, পোল্ট্রি ও ডাক এই 3 ক্যাটাগরিতে জেলার ৭,১২৭ জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেকের ৩,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার কথা। এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জের রমজান বেগ এলাকায় বাঙ্গি চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে সেখানে। উজ্জ্বল। মৌটুসী, এই যে বাঙ্গি যেই ফলটি মানুষের কাছে অনেক প্রিয়, সেই জমির পাশে আমরা আছি, কিন্তু এখানে যে এবার বাম্পার ফলন হয়েছে বাঙ্গির, এবং এই অঞ্চলে বাঙ্গির যে ফসল সেটি কিন্তু একটু বিলম্বে হয়, এবং এখানে এবার রোজার মধ্যে প্রচুর বাঙ্গি বেচা কেনা হয়েছে। এখনো কিন্তু জমিতে বাঙ্গি রয়েছে এবং কৃষক সেই বাঙ্গি তুলে নিয়ে এগুলোকে বাজারজাত করবার জন্য যে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু করছেন, এবং সেটি ভোর থেকে শুরু হয়ে গেছে। এই যে মুন্সিগঞ্জের এইখানকার যে চর এলাকার জমিগুলো রয়েছে, এই খাসকান্দি, রমজান বেগ, এই এলাকাগুলোতে এই দীর্ঘদিন ধরে বাঙ্গির জন্য প্রসিদ্ধ, এবং এই বাঙ্গি চাষ করে কিন্তু অনেক কৃষক স্বাবলম্বী হচ্ছেন, এবং তাদের এই এখানকার বাঙ্গির যে ভৌগোলিক কারণ এবং মাটির কারণে কিন্তু একটু বিশেষ স্বাদ রয়েছে। এবং আপনারা জানেন যে বাঙ্গি কিন্তু কাঁচা অবস্থায় এটিকে সবজি হিসাবে খাওয়া যায়, আবার পাকা বাঙ্গিও কিন্তু বাজারে বেশ চাহিদা, এবং মম গ্রানে কিন্তু এই পাকা বাঙ্গি গ্রানে এই পুরো এলাকা মুখরিত। এবং কৃষি বিভাগ যেটি বলছে যে এই মাটির যে কারণ, সেই মাটির কারণে কিন্তু এই এলাকা বাঙ্গি বেশি হচ্ছে, এবং এগুলো বেলে মাটি, এবং একেবারে জমিতে কিন্তু পড়ে আছে সমানে বাঙ্গি। এবং তারা বলছেন যে এই কয়েকদিন আগে যে একটি ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু অনেক বাঙ্গি তাদের ক্ষতি হয়েছে, এবং সেই বাঙ্গির কারণে তাদের একটু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু বাজারে কিন্তু এখন বাঙ্গির দাম অনেক সস্তা, অন্য যে কোনো সময়ের চাইতে বাঙ্গি এখন সস্তায় বিক্রি হচ্ছে, এবং তাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী এই ঝড়ের কারণে এবং শিলাবৃষ্টির কারণে কিন্তু কিছু ক্ষতি হয়ে গেছে। তবে এই ক্ষতির জন্য তারা বলছেন যে এই লকডাউন এবং বাজারজাতকরণে নানা রকম চ্যালেঞ্জ থাকার কারণে কিন্তু তাদের এই ক্ষতি এই পুষিয়ে নেওয়ার মতো অবস্থা নেই, এবং তারা বলছেন যে এই বাঙ্গির যে জমিটি, এই জমিতে যদি শিলাবৃষ্টি এবং এই ক্ষতি না হতো তাহলে কিন্তু তারা টার্গেটে পৌঁছে যেতে পারতেন। এবং এই যে বাঙ্গি যেটি পুষ্টিকর একটি খাবার এবং ক্ষুধা মন্দা দূর করার জন্য কিন্তু একটি মহা ঔষধ হিসাবে ব্যবহৃত হয়, যেটি চিকিৎসা বিজ্ঞান বলে থাকেন যে এই বাঙ্গির যে উপকারিতা সেটি কিন্তু নানা কারণেই এটির গ্রহণযোগ্যতা রয়েছে সর্বত্র। এবং এই বাঙ্গির যে গ্রান, সেটি কিন্তু এই যে এই সময়টায়, এই মধু মাসের সময়ে, এই গ্রীষ্মের সময় কিন্তু এই যে প্রচন্ড দাবদাহ, সেখানে শরীরে পানি সংরক্ষণ রাখা ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ মৌসুমী যে ফলগুলো সেটি কিন্তু প্রকৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়া, সেই আবহাওয়ার সঙ্গে কিন্তু সম্পৃক্ত রেখেই এই এই ফলগুলো হয়ে থাকে। কিন্তু সেই মৌসুমী ফল যারা নিয়মিত খাচ্ছেন তাদের কিন্তু নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে। এইসব কারণে কিন্তু এই মৌসুমী ফলের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে দেশীয় মৌসুমী ফল যে অঞ্চলে যে আবহাওয়া, সেই আবহাওয়ার সঙ্গে সম্পৃক্ত রেখে কিন্তু এই দেশীয় ফলগুলো হয়ে থাকে। এবং সে কারণে কিন্তু চিকিৎসা বিজ্ঞানও সেটি বলছেন যে এই মৌসুমী ফল সবাইকে খাওয়ার জন্য, এবং এই মৌসুমী ফল হিসাবে কিন্তু এই বাঙ্গির কোনো জুড়ি নেই, এবং প্রতিটি মৌসুম ঘুরে যখন বাঙ্গির মৌসুমটি আসে, সেটি কিন্তু ঘরে ঘরে এই বাঙ্গি খাওয়া এবং কেনা হিড়িক পড়ে যায়। এবং এই বাঙ্গিকে ঘিরে কিন্তু এখানে স্থানীয়ভাবে বেশ কয়েকটি পাইকারি হাট রয়েছে, যেটি আমরা দেখেছি সেই রমজান বেগে এই প্রচুর হাজার হাজার বাঙ্গির যে পসরা, সেই পসরা ঘিরে কিন্তু বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। আবার নদীপথ এবং স্থলপথেও কিন্তু এই বাঙ্গি যেগুলো বাজারজাত, সেই বাজারজাতের ক্ষেত্রে
যে এই বিভিন্ন রকম কর্মযজ্ঞ এখানে রয়েছে, যে বাঙ্গি ভিত্তিক অর্থনীতি সেটি কিন্তু এখানে ছোট আকারের হলেও খুব সরব, এবং এগুলো আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। যে এই যে ধলেশ্বরী এবং মেঘনা নদীর যে পাশাপাশি যে চরগুলো রয়েছে, এই চর এলাকাগুলোতে কিন্তু এই বাঙ্গি ক্রমেই বাড়ছে এবং জমিগুলোতে প্রচুর বাঙ্গি চাষ হচ্ছে, এবং কৃষি বিভাগ যে এই বাঙ্গি চাষে উৎসাহ দিচ্ছেন এই কারণে যে চাষের বৈচিত্র্যতা আনা এবং বাঙ্গির যে চাহিদা আছে সেই চাহিদা পূরণের জন্য কিন্তু তারা এই প্রক্রিয়াকে অব্যাহত রাখবার চেষ্টা করছেন। কিন্তু চাষিরা বলছেন যে তাদের যে ক্ষতি এবার হয়েছে এই ক্ষতি পুষিয়ে নেবার জন্য কিন্তু তারা প্রণোদনার কথা বলছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের বাঙ্গির সর্বশেষ মৌটুসি। মুন্সিগঞ্জের রমজান বেগ এলাকায় বাঙ্গি চাষ করে লাভের মুখ দেখছেন কৃষক। সরাসরি যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে 10টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি জানায় স্বর্ণের চালান আসছে। এমন খবরে যশোর বেনাপোল সড়কে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় চাচড়া থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাস থামার নির্দেশ দেয় বিজিবি। সেখান থেকে সন্দেহভাজন সুমন মিয়াকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সুমনকে আটক করে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঈদের পর বেড়েছে নাটোরের লিচুর চাহিদা। ভালো মানের প্রতি পিস লিচুর দর উঠেছে 3 টাকা পর্যন্ত। অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও এবার দাম ভালো পাওয়ায় বাগান মালিকরা লাভবান হবেন দাবি কৃষি বিভাগের। আর সুষ্ঠু বাজার ব্যবস্থা সহ লকডাউনের কারণে পরিবহন সমস্যা সমাধানে সক্রিয় জেলা পুলিশ। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোজার পর চাহিদা বেড়ে যাওয়ায় গাছ থেকে লিচু নামাতে ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। নাটোরের ছোট বড় প্রায় 4000 বাগান থেকে চলছে লিচু নামানোর কাজ। বাজার ছাড়া বাগান থেকেও লিচু কিনছেন ব্যবসায়ীরা। বাগানে প্রতি পিস লিচু 2 টাকা 50 পয়সা দরে বিক্রি হলেও বাজারে তার দাম উঠেছে 3 টাকা পর্যন্ত। বাগান মালিকদের আশা অতিরিক্ত চাহিদার কারণে লিচুর দাম আরো বাড়বে। ঈদের আগে মানে একটু দাম কম ছিল, ঈদের পর একটু বাজারটার চাহিদা ভালো, দামটা খুব সুন্দর পাচ্ছি, একটু বেশি পাচ্ছি, আরো আশা আছে পাবো। গতবারের চেয়ে এবার আমাদের লিচুটা একটু কম হলেও দামের চাহিদাটা একটু বেশি। মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি পিস লিচুতে 1 টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানালেন ব্যবসায়ী ও আড়তদাররা। লিচুর কোয়ালিটি ভেদে মনে করেন যে একটু দাম কম বেশি হচ্ছে। বাগানেও যেমন চাহিদা, বাজারে এরকম চাহিদা, আমরা মাল বেচে অনেক শান্তি পাচ্ছি। এই লিচু আমরা বাইরে নিয়ে যাই, অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যাই বিক্রি করি। নাটোরতে লিচু রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, বগুড়া, রংপুর, দিনাজপুর পর্যন্ত যাচ্ছে। সুষ্ঠু বাজার ব্যবস্থা সহ লকডাউনের মধ্যে সারা দেশে অবাধে লিচু সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। সিজনের প্রথম থেকেই লিচুর উৎপাদন নিরাপদ যেন হয় এবং এই উৎপাদিত পণ্য যেন বাজারজাতকরণ সঠিকভাবে হয় তার জন্য যে বিষয়গুলো কাজ করে আমরা প্রথম থেকে সেগুলো করে থাকি। অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও ভালো দরে বাগানীরা লাভবান হবেন বলে দাবি কৃষি বিভাগের। 8500 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 100 কোটি টাকা। তো আমাদের এই উৎপাদিত লিচু নাটোরের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এই কৃষক এবং ব্যবসায়ীরা সরবরাহ করে আসছে। চলতি বছর নাটোরের 983 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, আর 8815 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নাটোর। ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে 11 জন দেশে ফিরেছেন। দুপুরে দূতাবাস থেকে ছাড়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে 3 জন নারী সহ 11 বাংলাদেশি দেশে ফিরেন। ভারত থেকে আসা 11 জনকে রাতেই চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে রাখা হবে 14 দিনের কোয়ারেন্টিনে। ভারতের গেদে স্থলবন্দরে 11 বাংলাদেশের ইমিগ্রেশন সহ সকল আনুষ্ঠানিকতা শেষ হয়। ঝিনাইদহে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আরও 4 জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরেছেন 23 জন। দুপুরে কোয়ারেন্টিনে থাকা 80 জনের নমুনা পরীক্ষা করা হলে 4 জনের ফলাফল পজিটিভ হয়।
জেলা প্রশাসক জানান, গত ৩ ও ৪ মে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জনকে শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪ দিন পূর্ণ হওয়ায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হলে ৪ জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া ফলাফল নেগেটিভ হওয়ার কারণে ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। কোভিড টেস্ট করার পরে 2 জনকে পজিটিভ পাওয়া গেছে, আর অন্য গ্রুপ থেকে আরও 2 জনকে পজিটিভ পাওয়া গেছে। তো আজকে আমাদের 23 জন যাদের 14 দিন অতিবাহিত হয়েছে এবং করোনা নেগেটিভ হয়েছে, তাদেরকে আমরা আজকে এখান থেকে অবমুক্ত করলাম। কিশোরগঞ্জের ভৈরবে মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নিল এক ফুটফুটে ছেলে শিশু। নবজাতক ও প্রসূতির জন্য সব রকম সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অনেকে শিশুটিকে দত্তক নিতে চাইলেও আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানেই আছেন তারা। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ ফজলুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। মা মানসিক ভারসাম্যহীন থাকতেন শিবপুরের শম্ভুপুর সহ আশপাশের এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনা দেখে স্থানীয় 2 জন নারী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোববার রাতে সেখানেই জন্ম হয় ফুটফুটে ছেলে শিশুটির। শম্ভুপুর রেলগেট আছে, আনার পরে এই অবস্থা থেকে আমরা বাড়িতে দিচ্ছি, বাড়িতে আনার পরে এই মহিলাটি ইলারি নিয়ে গোসল করাইছে। 4-5 জনে ইদারে রাস্তা দিয়ে হইতে গেছে, রাস্তাতে দৌড়াদৌড়ি রান্না শোয়াইছে, পরে বাচ্চা হয়ে গেছে। শিশুটিকে দত্তক নিতে চান অনেকেই, কিন্তু মা কোনো মতেই কোলছাড়া করতে চান না সন্তানকে। খবর পেয়ে মা ও নবজাতকের জন্য পোশাক ও খাবার নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি আদালতে জানানো হয়েছে বলেও জানান তিনি। সমাজসেবার প্রবেশন কর্মকর্তার মাধ্যমে কোর্টের নিকট আবেদন করা হবে এবং কোর্ট যেভাবে সিদ্ধান্ত দেওয়া হয় বাচ্চার ব্যবস্থা বিধি বন্দোবস্ত সেভাবেই করা হবে। মা ও নবজাতক উভয় সুস্থ বলে জানান চিকিৎসক। বর্তমানে মানসিক ভারসাম্যহীন সেই মা এবং তার সদ্যজাত শিশু দুজনেই সুস্থ আছেন। শিশুটির পিতৃ পরিচয় শনাক্ত এবং লালন পালনের বিষয়ে আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত নবজাতক ও মা হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই থাকবেন। সময় সংবাদ, ভৈরব। নাটোরে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দর প্রতি কেজিতে বেড়েছে 2 পর্যন্ত। সারা দেশে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়তি রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে নলডাঙ্গায় পেঁয়াজের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন। ধন্যবাদ মৌটিসি। আপনি যে বিষয়টি বলছিলেন, গত ঈদের পর থেকে 2-3 দিনে নাটোর জেলায় প্রতি কেজি পেঁয়াজের 3 থেকে 5 টাকা বৃদ্ধি পেলেও সরকার নির্ধারিত যে দাম, কৃষি বিপণন অধিদপ্তর যে দাম নির্ধারণ করে দিয়েছে 40 টাকা, সেই দাম কিন্তু এখনো কৃষকেরা পাচ্ছেন না। বিশেষ করে আজকে যে নাটোরের নলডাঙ্গা জেলার বৃহত্তম পেঁয়াজের হাট, এই হাটে আজকে 35 থেকে 36 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গত ঈদের আগে যে পেঁয়াজ ছিল 30 থেকে 28 টাকার মধ্যে, সেটির দাম বাড়লেও সরকার নির্ধারিত দাম না পেয়ে হতাশার মধ্যে রয়েছে কৃষকরা। কৃষকদের সাথে আমি সকাল থেকে কথা বলে দেখছি, তারা কিন্তু একটি হতাশা ভাব দেখা দিয়েছে। বিশেষ করে 1 মাস 7 দিনের উপর সময় পার হলেও সরকার যে 40 টাকা দাম নির্ধারণ করেছে, সেই দাম কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। এখানে একটি বিষয়, কৃষকদের কিন্তু প্রচন্ড ক্ষোভের আমরা লক্ষ্য করেছি। তারা যে বিষয়টি বলছে, প্রতি বছর গত 2 বছর পর পর দাম ভালো পাওয়ার কারণে এবার কিন্তু উৎপাদন কিন্তু তারা বাড়িয়েছেন। বিশেষ করে সার, বীজ এবং চারার দাম অতিরিক্ত থাকলেও কৃষকদের উৎপাদন করেছিলেন পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়ার আশায়, কিন্তু সেই দাম না পাওয়ার কারণে কৃষকেরা হতাশার মধ্যে দেখা দিয়েছে। এখানকার ব্যবসায়িকদের সাথে আমি কথা বলেছি, ব্যবসায়ী পাশাপাশি আড়তদার, যেটি তারা বলছে যে সরকারের যে মনিটর ব্যবস্থা, বাজার মনিটর না থাকার কারণে কিন্তু তারা সেই ন্যায্য দাম পাচ্ছে না। ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে সরকারের মনিটর ব্যবস্থার উপর জোরদার দাবি জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ, যেটি বলেছে 40 টাকা অন্তত দাম থাকলে কৃষকদের মধ্যে পেঁয়াজ চাষের আগ্রহ বাড়বে এবং এই আগ্রহ বৃদ্ধি পেলে আমদানি নির্ভর এই পেঁয়াজ দেশেই উৎপাদন সম্ভব। সরকার নাটোর জেলা এবার প্রায় 72 লাখ টাকা পেঁয়াজের প্রণোদনা দিয়েছিল, যাতে করে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পায় এবং আমদানি নির্ভরতা কমে। এর প্রেক্ষিতে সুফলও কিন্তু পেয়েছে। গত বছর 62,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার কিন্তু জেলাতে প্রায়
80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। অতিরিক্ত উৎপাদন হলেও দাম না থাকার কারণে কৃষকদের কিন্তু লোকসান কিনতে হচ্ছে। বর্তমান বাজার অনুযায়ী কৃষকদের দাবি প্রতি বিঘাতে তারা 15 থেকে 20,000 টাকা লোকসান গুনছেন। এর প্রেক্ষিতে পেঁয়াজ চাষের কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। বিশেষ করে যেটি আমরা বলতে পারি, বাংলাদেশে কিন্তু পেঁয়াজের মোট চাহিদা প্রায় 26 লাখ মেট্রিক টন। এর মধ্যে গোটা দেশের উৎপাদন হয় প্রায় 19 থেকে 20 লাখ মেট্রিক টন। এই 5 থেকে 6 লাখ মেট্রিক টন যে পেঁয়াজের ঘাটতি থাকে, এই পেঁয়াজ ঘাটতি মেটানোর জন্য সরকার কিন্তু এবার প্রণোদনার মাধ্যমে কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহ করেছে। পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান হলো দামের নিশ্চয়তা প্রদান না করতে পারা কৃষকদের মধ্যে ক্ষোভ, হতাশা সবকিছু দেখা দিয়েছে। বিশেষ করে যেটি বলা যেতে পারে, এবার 6,000 টাকা মন বীজ এবং 4,000 থেকে 4,500 টাকা মন চারা কিনে অতিরিক্ত দাম দিয়ে অতিরিক্ত খরচ করে উৎপাদন করে লোকসান থাকায় হতাশা আছে। তো কৃষক এবং ব্যবসায়ীদের যে দাবি, এই দাবি যদি সরকার নজর দেয়, অন্তত 40 টাকা কেজি পেঁয়াজের যদি দাম নির্ধারণ করা সম্ভব হয়, তাহলে নাটোর জেলার কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহ বাড়বে। নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা হাট থেকে পেঁয়াজের সর্বশেষ ছিল। এই ছিল আমার কাছে। নাটোরের নলডাঙ্গা পেঁয়াজের হাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। করোনার কারণে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ। তারপরেও ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ক্ষণিকের বিনোদন পেতে ভিড় করছেন অনেকেই। পাল আমলের অনন্য নিদর্শন বিহারটি কাছ থেকে দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পাল আমলের অনন্য নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার। সারা বছরই বিহার দেখতে আসা দর্শনার্থীর ভিড় থাকে, কিন্তু গত 2 এপ্রিল করোনার কারণে ঐতিহাসিক এই প্রত্ন নিদর্শন দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিহারটি বন্ধ থাকলেও ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনোদন প্রিয় নারী পুরুষ আসছেন দর্শনীয় বিনোদন কেন্দ্রে, কিন্তু মূল ফটক থেকে ফিরে যেতে হচ্ছে তাদের। বিহার চত্বরে ফোটা বাহারি ফুল আর চারপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন না দর্শনার্থীরা। লকডাউনের কারণে বন্ধ থাকায় আমরা দেখতে পারতেছি না, খুব কষ্ট লাগছে। শখ করে আসছি, দেখি নাই পাহাড়পুর, দেখতে আসলাম, তো বন্ধ কিভাবে ঢুকবো? ঐতিহাসিকদের মতে 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 1934 সালে পুনঃখননের মাধ্যমে এই বৌদ্ধ বিহারটি আবিষ্কার করা হয়। এই বৌদ্ধ বিহারের চারপাশে রয়েছে 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ। এসব কক্ষে সে সময় বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান এবং জ্ঞান অর্জন করতেন। সমতল থেকে 72 ফুট উঁচু পাহাড়ের আকৃতি নেওয়া এই প্রত্ন নিদর্শন যুগ যুগ ধরে মানুষের কাছে রহস্যের আধার। ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের বিহারের বাইরে বাড়তি চাপ সামলাতে হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। প্রচুর দর্শনার্থীর উপস্থিতি আমরা গেটে দেখি। আমরা আমাদের যারা দায়িত্বে যারা আছে, সিকিউরিটির দায়িত্বে, পুলিশ সহ আমাদের ব্যাটালিয়ন যারা, তারা যথাসাধ্য চেষ্টা করছেন ওনাদেরকে বোঝানোর জন্য যে ভিতরে আসা যাবে না এবং তাদেরকে বাসায় অবস্থান করার জন্য। ঐতিহাসিকদের মতে প্রায় 300 বছর ধরে এই বিহারে জ্ঞান বিদ্যা চর্চা চালু ছিল, আর সে সময় তিব্বত, চীন, ইন্দোনেশিয়া, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান অর্জনে এ বিহারে আসতেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নওগাঁয় বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। এতে সব ধরনের মাছের দর কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। এ বিষয়ে জানাতে সান্তাহার বাইপাস আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ মৌটুসী। ঈদের পরে কিন্তু যেসব আড়তে এখন আমরা বেশ লক্ষ্য করছি মাছের সরবরাহ, এবং পুকুর জলাশয় থেকে এই সময়টাতে মাছ বেশি আনছেন মাছ চাষিরা, এবং মাছ সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মাছের দরের জায়গাটা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেশীয় যেসব জাতের মাছ রয়েছে, ইলি, রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল, এই জাতীয় মাছগুলোর দরের জায়গাটা কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত এখানে কম আমরা দেখতে পাচ্ছিলাম। তো মাছ চাষিরা বরাবরই যে বিষয়টি বলছেন যে গেল প্রায় 1-1.5 মাস ধরে কিন্তু মাছের দরের জায়গাটা কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং চাষ করা মাছের ক্ষেত্রে কিন্তু বেশ লোকসানের কথা বলছেন তারা। কারণ হিসাবে তারা জানিয়েছেন যে মাছের খাদ্যের যে দর, এই দরটা কিন্তু অনেক বেশি বেড়েছে, কিন্তু সেই তুলনায় মাছের যে বাজার ব্যবস্থা তা কিন্তু তার অবস্থান, তা থেকে কিছুটা তারা মুনাফা পাওয়ার একটা আশা করছেন। তো বিগত বছরগুলিতে কিন্তু মাছের বেশ ভালো দর পাওয়ার কারণে মাছ চাষিরা বেশ উৎসাহ নিয়ে কিন্তু এখানে মাছ চাষ করছিলেন, এবং এ জেলায় কিন্তু মাছের চাষের যে
যোগান তা কিন্তু অনেক বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 66,000 মেট্রিক টন, কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে 78,000 মেট্রিক টন মাছ চাষ করা হয়ে থাকে। এবং এই চাষ করা মাছের যে বড় একটি বাজার ব্যবস্থা কিন্তু এই নওগাঁ সহ আশপাশের আত্রাই, রানীনগর, মহাদেবপুর এবং আদমদিঘি এলাকায় কিন্তু বিপুল পরিমাণে মাছ চাষ করা হয়ে থাকে। পুকুর চাষিরা কিন্তু এইসব জায়গা থেকে মাছ চাষ করে এই আড়তগুলোতে তুলছেন। তবে গেল প্রায় 1-1.5 মাস ধরে কিন্তু মাছের যে যোগান তা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল এবং মাছের দরের ক্ষেত্রে বিশেষ করে দেশীয় জাতের সিলভার কাপ, পাঙ্গাস, রুই এই জাতীয় মাছের দরের জায়গাটা কিন্তু কাঙ্ক্ষিত পাচ্ছেন না মাছ চাষিরা বলছেন। এবং গেল সপ্তাহ ধরে কিন্তু হঠাৎ করে এই ঈদের পরে বাজারে কিন্তু সরবরাহ বেড়েছে এবং সরবরাহের তুলনায় কিন্তু দরের জায়গাটা কিন্তু আরো এক দফা নিচে নেমে গিয়েছে। এবং এই নেমে যাওয়ার কারণে মাছ চাষিদের যেটা প্রত্যক্ষ তারা বলছেন যে এখন যে দর তারা পাচ্ছেন তাতে করে কিন্তু তাদের বিভিন্ন ঋণ সংস্থা থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করতে হয়েছে এবং সেই তুলনায় কিন্তু তারা এখন যে দর তারা পাচ্ছেন তাতে করে কিন্তু তাদের বিভিন্ন ঋণ সংস্থা থেকে ঋণ নিয়ে এই মাছ চাষ করতে হয়েছে এবং সেই তুলনায় কিন্তু তারা সেই জায়গা থেকে অনেকটা লোকসানের শিকার হচ্ছেন। এত প্রান্তিক হাটগুলোতে কিন্তু মাছের যে দর এখান থেকে এই আড়তে ভোর সকাল থেকে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে, কেনা বেচা হয়ে থাকে। প্রান্তিক হাট থেকে কিন্তু আবার এই মাছ তারা সরবরাহ করে থাকেন অন্যান্য হাটগুলোতে, সেখানে কিন্তু দরের জায়গাটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তারা বলছেন যে এখানে যদিও এই আড়তে অনেক কম দরে মাছ কেনা বেচা চলে, কিন্তু অন্যান্য জায়গাতে কিন্তু এই মাছ বেশ চড়া দামে পাইকাররা বিক্রি করে থাকেন। এর কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফলটা কিন্তু খুব কম পেয়ে থাকেন। প্রকৃত মুনাফাটা কিন্তু এই মাছের যারা আড়তদার বা মাছের যারা ব্যাপারী রয়েছেন তারাই কিন্তু এই মাছের মুনাফাটা তাদের পকেটে চলে যায়। মাছ চাষিরা এক্ষেত্রে যেটা বলছেন যে সরকারিভাবে যদি বাজার দেখভাল করা হয়ে থাকে, নজর দেওয়া হয়ে থাকে এবং এখানে মাছের বাজারের যে উপাদানগুলি রয়েছে বিশেষ করে কাঁচামাল, বিশেষ করে মাছ চাষ করার ক্ষেত্রে এই জায়গাতে তাদের যদি একটু মুনাফার জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রে দরের কমানো সুযোগ থাকে তাহলে কিন্তু তারা কিছুটা অল্প পুঁজিতে অধিক লাভ হতে পারে। তো গেল 1 বছর ধরেই কিন্তু এই জেলায় মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ নিয়ে কিন্তু পুকুর খনন করা হয়েছে এবং অসংখ্য পুকুর প্রতিনিয়ত কিন্তু খনন করা হচ্ছে মাছ চাষের ক্ষেত্র তৈরি করার জন্য। তো সব মিলাই কিন্তু এই মাছের যে কারবার 10টা পর্যন্ত এখানে কেনা বেচা চলে সান্তাহার আড়তে। তো এই মাছের বাজার ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা কিন্তু প্রশাসনের একটা নজরদারি কামনা করেছেন। তো মোটামুটি এই ছিল সান্তাহার আড়তে পাইকারি মাছ কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ সান্তাহার বাইপাস আড়ত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। আয়ারল্যান্ডের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। এতে করে স্বাস্থ্য সেবার প্রতিটি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাকাররা 2 কোটি ইউরো দাবি করছে। দাবি মানা না হলে সকল তথ্য প্রকাশের হুমকি দিয়েছে তারা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের আরও একটি রিপোর্ট। বড় ধরনের হ্যাকিংয়ের কবলে আয়ারল্যান্ডের স্বাস্থ্য খাত। এ নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। স্বাস্থ্যসেবার অফিসিয়াল সাইটটির দখল নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে হ্যাকাররা 2 কোটি ইউরো দাবি করেছে, যা বাংলাদেশি টাকায় 206 কোটি টাকা। অর্থ না দেওয়া হলে রোগীদের ব্যক্তিগত তথ্য প্রকাশে হুমকি দিয়েছে হ্যাকাররা। উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। এখন পর্যন্ত বাতিল হয়েছে রোগীদের অনেক অ্যাপয়েন্টমেন্ট। পাওয়া যাচ্ছে না নতুন অ্যাপয়েন্টমেন্টও। হ্যাকিংয়ের কারণে রোগ নির্ণয়ের ফলাফল পেতে দেরি সহ নানা জটিলতায় পড়তে হচ্ছে চিকিৎসা সংশ্লিষ্টদের। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, হ্যাকাররা যে অর্থ দাবি করেছে তা দিয়ে দিলেও এই সমস্যার সমাধান হবে না। যেহেতু তাদের কাছে সকল তথ্যই চলে গেছে, তাই তারা যে কোনো সময় এটি ছড়িয়ে দিতে পারে। তাই হ্যাকারদের খুঁজে বের করার উপর গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হসপিটালে আউটপেশেন্ট যে পুরোপুরি ক্যান্সেল করতে হয়েছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি ফোর্স, ডিফেন্স ফোর্স এবং গার্ডই তারা দিনরাত পরিশ্রম করছে প্রিভিয়াস ডেটাগুলো ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য, এবং হয়তো এটা 1 সপ্তাহ সময় লাগতে পারে। হ্যাকারকে এই অর্থ প্রদান করার পরও তার কাছে যেহেতু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়ে যায়, সে চাইলেই এইগুলোকে ইন্টারনেটে কিন্তু সহজে ছড়িয়ে দিতে পারে। এদিকে সমাজ কল্যাণ অধিদপ্তরের সাথে স্বাস্থ্য বিভাগের যে অনলাইন লিঙ্ক ছিল পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেটি বন্ধ রাখা হয়েছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয়েছে সব ধরনের দোকানপাট। এতে স্বস্তি নেমে এসেছে জনমনে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট।
শপিং মলের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইনই বলে দেয় কত মাস অপেক্ষা করেছেন এই দিনটির জন্য। দীর্ঘ সময় খাদ্যদ্রব্য আর হাতে গোনা কিছু নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সবই ছিল বন্ধ। তবে অনেকদিন পর দোকানপাট খুললেও সতর্ক থাকতে দেখা গেছে ক্রেতাদের। ক্রেতারা শপিং মলগুলোর ভেতর বাইরে মেনে চলেছেন সামাজিক দূরত্ব, ছিল না কোনো হুড়োহুড়ি। অনেকদিন পর শপিং করতে পেরে খুশি প্রবাসীরাও। করোনা পরিস্থিতির উন্নতিতে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে পারায় তৃপ্তির হাসি তাদের মাঝে। আজকে আয়ারল্যান্ডের লকডাউন খুলছে, আমরা সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছি। অনেকদিন পর শপিং মলগুলো খুলে দেয়, ভালোই লাগছে। এতদিন পরে শপিং মলে আসতে পেরে তার অনেক আনন্দিত। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দ। অনেকদিন পর শপিং মলগুলো খুলতে পারায় ব্যবসায়ীরাও ক্রেতাদের নানা রঙের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতির মুখে কুয়েতের হজ ও ওমরা সেবা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। লোকসান গুনতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। হজ ও ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনায় যাতায়াতের সব ধরনের ব্যবস্থা করে ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। তবে করোনা প্রতিরোধে দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে ওমরা পালনে বিধিনিষেধ দিয়ে আসছে সৌদি আরব। এর প্রভাব পড়েছে কুয়েতের ওমরা পালনে সহায়তা করা প্রতিষ্ঠানগুলোর উপর। অফিস ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কুয়েতে প্রায় ১০০-র উপরে অফিস, এখানে প্রায় ১,০০০ লোকের মতো কাজ করে। সকলে সম্পূর্ণ বেকার। অনেক অফিস টফিস ছাইরা তারা দেশে চলে গেছে। বহুত কঠিন দিন যাপন করতেছি। আমরা উমরাতে যাইতে পারতেছি না, সৌদি সরকার এই উমরাটা বন্ধ করে দিচ্ছে। আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য বন্ধ করে দিচ্ছে, এটা ভাইরাসের জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভাইরাস দুনিয়া থেকে উঠায় নেয়। কুয়েতে ওমরা সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার প্রবাসী শ্রমিক কাজ করেন। এর মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। এছাড়া ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠানও রয়েছে। বেতন ভাতা পরিশোধ করতে না পারায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। কুয়েতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত ১৩ই মে ঈদের দিন থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। ধীরে ধীরে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন স্থানীয় ও প্রবাসীরা। সময় সংবাদ, কুয়েত। সৌদি আরবের পর্যটকদের অন্যতম পছন্দের শহর আবহা। আসির প্রদেশে অবস্থিত শহরটির মূল আকর্ষণ সাউদা পাহাড়। খুব কাছ থেকে মেঘের দেখা পাওয়া যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ভিড় করেন সেখানে। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট। আবহার মূল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা পার হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ ফিট উপরে অবস্থিত আল সাউদা পাহাড়। খুব কাছ থেকে পাওয়া যায় মেঘের সান্নিধ্য। মেঘ আর প্রকৃতির খেলা দেখতে এখানে ভিড় করেন স্থানীয় ও বিদেশি পর্যটকরাও। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, মূলত তখনই পর্যটকদের আনাগোনা বেশি দেখা যায়। করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় বিদেশি পর্যটকদের দেখা না মিললেও দেশটিতে বসবাসরত স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা এখানে এসে সময় কাটাতে পছন্দ করেন। বছরে 12 মাসে এখানে মেঘ থাকে, বৃষ্টি থাকে। আমরা যখনই আমাদের খারাপ লাগে, আমরা প্রবাসীরা যখন ব্যাচেলর মন ভারাক্রান্ত থাকে বা আমরা মানসিকভাবে একটু ক্ষতিগ্রস্ত থাকি, আমরা এখানে চলে আসি। মেঘের সাথে আমাদের দুঃখটা শেয়ার করি, মেঘের সাথে আমাদের দুঃখটা বিলীন করে দিই আমরা। প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো, যেটা আমরা বাংলাদেশে অনুভব করতে পারি না। আমাদের বাংলাদেশ পর্যটকের এগুলো যাতে এই ধরনের হয়, শতভাগ নিরাপত্তা, আমরা যাতে বাংলাদেশে গেলে শতভাগ ফ্যামিলি নিয়ে ঘুরতে পারি। বাংলাদেশের বিভিন্ন পর্যটন নগরীতে গেলে কিন্তু আমরা, পর্যটন এলাকাগুলোতে গেলে কিন্তু আমরা এই পরিবার পরিজন নিয়ে গেলে কিন্তু আমরা সিকিউর ভাবি না নিজেদেরকে। কিন্তু এখানে দেখো, আমরা আজকে ৩-৪ দিন হলো আসলাম, অনেকগুলো পর্যটন স্পটে আমরা গেলাম, একটা জায়গায় নিজেকে নিরাপত্তাহীন এই জিনিসটা কিন্তু আমাদের অনুভব হয় নাই। আবহাতে সারা বছর তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পাহাড়টির উচ্চতা 2800 মিটার বা 9200 ফুট। বিশেষ করে শীত উপভোগ করার জন্য এই স্থানটি অনেকের পছন্দের। পুরো পাহাড়টি সবুজ জেনিফার গাছে ভরা। আল মামুন শিপন, সময় সংবাদ, আবহা, সৌদি আরব।
ঈদের ছুটি শেষে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে কোয়ারেন্টাইন পর্ব শেষ না হওয়ায় সেখানে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। পেসার রুবেল ও হাসান মাহমুদ ইনজুরিতে থাকায় ক্যাম্পে যোগ দেওয়ার কথা ১৯ ক্রিকেটারের। লঙ্কানদের বিপক্ষে দিবারাত্রির সিরিজ হওয়ায় অনুশীলনের বড় একটা অংশ হবে ফ্লাড লাইটে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, এরপর শ্রীলঙ্কা। করোনাকালে ঘরের মাঠে টাইগারদের দ্বিতীয় সিরিজ, তার উপর ম্যাচ 3টি আইসিসির সুপার লিগের অধীনে হওয়ায় পাচ্ছে আলাদা গুরুত্ব। অনুশীলনের ক্ষেত্রেও তাই বাড়তি সতর্ক টিম টাইগার্স। লঙ্কার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালেই চলতি মাসের 2 তারিখ থেকে স্কোয়াডের একাংশের ক্রিকেটারদের নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয় বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। পরে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে যেখানে যোগ দিয়েছিলেন বাকিরাও, যা চলে 10 মে পর্যন্ত। তবে এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক অনুশীলন। লঙ্কা বাংলা সিরিজের 3টি ম্যাচই হবে ডে নাইট, তাই তো অনুশীলনের সময়সীমাতেও আসছে পরিবর্তন। বিকেল 4:30 থেকে শুরু হওয়া অনুশীলন চলবে সন্ধ্যা অবধি। ফ্লাডলাইটে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেবেন তামিম, রিয়াদরা। অনুশীলন শেষে বায়োবাবলের ক্যাম্পেও প্রবেশ করবেন ক্রিকেটাররা। তবে আপাতত সেখানে থাকছেন না টাইগারদের 2 প্রধান অস্ত্র সাকিব, মোস্তাফিজ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের 14 দিন শেষ না হওয়ায় এখনও মাঠে ফেরার ছাড়পত্র পাননি এই 2 জন। তবুও হোটেলবন্দি জীবনে নিজেদের ফিট রাখার আপ্রাণ চেষ্টা এই 2 ক্রিকেটারের। কারণ কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার 3 দিনের মধ্যেই তাদের নামতে হবে আন্তর্জাতিক পরীক্ষায়। তাই তো হোটেলের মধ্যেই চলছে ফিটনেস ধরে রাখতে বিশেষ অনুশীলন। ইনজুরিতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাই প্রথম দিনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা 19 ক্রিকেটারের। 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব চলছে লঙ্কানদেরও, যা শেষ হবে বুধবার। সেদিনই তারা শুরু করবে মাঠের প্রস্তুতি। 23 মে প্রথম ওয়ানডের আগে 20 মে বাংলাদেশ আর 21 মে লঙ্কানরা বিকেএসপিতে খেলবে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। সিরিজের বাকি 2 ম্যাচ 25 ও 28 মে। মাহবুব রিমন, সময় সংবাদ। আগামী 2.5 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রচার স্বত্ব কিনল বাংলাদেশি মার্কেটিং এজেন্সি ব্যান্টেক। এই সময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে 161 কোটি 73 লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের কারণে এই চড়া মূল্য পাওয়া গেছে বলে মনে করে ক্রিকেট বোর্ড। সোমবার উন্মুক্ত নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় আগামী 2.5 বছরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য 10টি হোম সিরিজ সম্প্রচারের একমাত্র রাইট এখন ব্যান্টেকের। নিলামে 19 মিলিয়ন ইউএস ডলার বেস প্রাইস ঠিক করে দিয়েছিল বিসিবি। নিলামে বেস প্রাইস থেকে কিছুটা বেশি 19.07 মিলিয়ন প্রস্তাব করে ব্যান্টেক। অন্য কেউ বিডে অংশ না নেয় পরে এই মূল্যেই টাইগারদের টেলিভিশন রাইটসটি পেয়ে যায় তারা। এর আগে বাংলাদেশ উইন্ডিজ হোম সিরিজের স্বত্ব পেয়েছিল ব্যান্টেক। বিসিবির আগের চুক্তিটি ছিল গাজী টিভির সঙ্গে 6 বছরের। সেই সময় 20 মিলিয়ন ইউএস ডলার পেয়েছিল ক্রিকেট বোর্ড। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তত 15 লাখ মানুষ সময় মতো পাচ্ছেন না দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। ভোগান্তিতে গ্রহীতারা হাসপাতালে টিকা শেষ হয়ে গেলেও মোবাইলে টিকা দেওয়ার মেসেজ পাচ্ছেন অনেকেই। আগাম জামিন বন্ধ থাকায় হয়রানির শিকার বিচার প্রার্থীরা। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন সীমিত পরিসরে চালুর দাবি আইনজীবীদের। করোনার ঝুঁকি বাড়ার শঙ্কা আদালতের। 5 ঘন্টা সচিবালয়ে আটকে রেখে পুলিশে দেওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা। রাতভর গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, আজ তোলা হবে আদালতে। এ ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।